এই যে একটা কথা প্রচলিত আছে, এটাকে কিন্তু একেবারে সুনির্দিষ্ট জৈবিক সত্য হিসেবেই মানুষের মাঝে প্রচার করা হয়। দাবিটা ঠিক কিরকম জানেন? দাবি হলো একটা নিরীহ পাখি যখন শুকনো কাঁচা চাল গিলে ফেলে তখন সেই শস্যটা সরাসরি তার পাকস্থলীর উষ্ণ পরিবেশে গিয়ে জমা হয়, আর সেখানে গিয়ে নাকি চালটা জল শোষণ করতে শুরু করে। এরপর সেটা ফুলে ওঠে, পাখির ভেতরের অঙ্গে প্রচণ্ড তীব্র একটা চাপ তৈরি হয় এবং প্রাণীটি আক্ষরিক অর্থেই ফেটে গিয়ে মারা যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আদৌ সম্ভব? তো চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। এই যে একটা ধারণা, এটা মূলত একটা চরম ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাস্তবে কিন্তু পায়রা কোনোভাবেই ওই রকম ভঙ্গুর বা দুর্বল কোনো প্রাণী নয়। শুনলে হয়তো অবাক হবেন, পায়রারা হলো অ্যাপেক্স গ্র্যানিভোর বা শীর্ষ শস্যভোজী শিকারী। হ্যাঁ, শিকারী, ঠিকই শুনেছেন। যদিও তাদের কোনো দাঁত নেই, কিন্তু তাদের বিবর্তনীয় উদ্দেশ্যটাই হলো পৃথিবীর সবচেয়ে শক্ত বীজগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে ফেলা। একবার ভাবুন, একটা দাঁতবিহীন প্রাণীর টিকে থাকার জন্য ঠিক কতটা শক্তিশালী একটা পরিপাক ব্যবস্থা প্রয়োজন, যা ওই রকম কঠিন খাদ্যকেও অনায়াসে গুলিয়ে ফেলতে পারে। এটা এক কথায় অসাধারণ একটা বায়োলজিক্যাল মেশিন। যখন একটা পাখি কাঁচা চাল গিলে ফেলে তখন সেটা খাদ্যনালী বেয়ে খুব দ্রুত নিচে নেমে আসে এবং ক্রপ নামের একটা অংশে গিয়ে জমা হয়। এই ক্রপ হলো মূলত একটা গতিশীল খাদ্য ভাণ্ডার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটি পাখির স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা একেবারে নিখুঁতভাবে নিয়ন্ত্রিত হয়। এর ফলে যেটা হয়, পাখিরা কোনো বিপজ্জনক স্থানে থাকলে খুব দ্রুত খাবার খেয়ে নিতে পারে, আর তারপর কোনো নিরাপদ আশ্রয়ে গিয়ে একদম নিশ্চিন্তে সেটা হজম করতে পারে। প্রকৃতির কি চমৎকার একটা সিস্টেম, তাই না? ওই শুকনো শস্যদানাটি যখন ক্রপের ভেতরে অপেক্ষা করতে থাকে তখন তার চারপাশের টিস্যুগুলো থেকে বিশেষ কিছু জৈবিক তরল নিঃসৃত হয়। এই তরলের কাজ হলো বীজের ওই শক্ত স্তরটাকে একটু পিচ্ছিল করে দেওয়া। কিন্তু জানেন তো, আর্দ্রতার সাথে এই যে প্রাথমিক একটা সংস্পর্শ, এটাকেই প্রায়শই ওই প্রাণঘাতী ফুলে ওঠার মূল কারণ হিসেবে ভুল ব্যাখ্যা করা হয়। মানুষ ভাবে, ও আচ্ছা, এখানে বুঝি চাল ফুলে ফেপে উঠছে। কিন্তু বাস্তবে এটা হলো পরবর্তী জটিল প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাথমিক প্রস্তুতিমূলক পদক্ষেপ মাত্র। ক্রপ থেকে পেশির অবিরাম এবং ছান্দিক সংকোচন ওই চালটাকে প্রবল বেগে ঠেলে পাখির পাকস্থলীর ভিন্ন একটা প্রকোষ্ঠে পাঠিয়ে দেয়। পাখির পরিপাকতন্ত্র কিন্তু আমাদের মতো নয়। এটি পাকস্থলীর কাজগুলোকে অত্যন্ত দক্ষ এবং আলাদা আলাদা প্রকোষ্ঠে বিভক্ত করে রাখে। এর মধ্যে প্রথম প্রকোষ্ঠটির নাম হলো প্রোভেন্ট্রিকুলাস। বলতে পারেন এটি হলো পুরো সিস্টেমের একটা গ্রন্থিময় কেন্দ্র। আর ঠিক এখানে শুরু হয় পরিপাকের সেই আসল রাসায়নিক প্রক্রিয়া। শক্ত খাবার ভেঙে ফেলার জন্য এটা একটা অত্যন্ত কার্যকর এবং মারাত্মক অম্লীয় পরিবেশ। প্রোভেন্ট্রিকুলাসে দেওয়ানে থাকা কোষগুলো মুহূর্তের মধ্যে সেই চালের ওপর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেনের একটা তীব্র ঘনীভূত মিশ্রণের বন্যা বইয়ে দেয়। জাস্ট ভাবুন, ওখানকার পিএইচ বা অম্লত্বের মাত্রা মুহূর্তের মধ্যে একের নিচে চলে আসে। কতটা অ্যাগ্রেসিভ একটা পরিবেশ চিন্তা করতে পারছেন? এই ভয়ঙ্কর অ্যাসিড শস্যদানার উপর এক ভয়াবহ রকমের ধ্বংসাত্মক আক্রমণ শুরু করে দেয়, যার ফলে ওই কাঁচা চালের যে শক্ত প্রতিরক্ষামূলক আবরণটা থাকে সেটা খুব দ্রুত গলতে শুরু করে। আর এই বিষয়টা কিন্তু আমাদের একটা চমৎকার তুলনার মুখোমুখি দাঁড় করায়। ধরুন, আমাদের চুলায় চালের স্টার্চ প্রসারণ ঘটাতে বা চাল ফোটাতে গেলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত জলের প্রয়োজন হয়, তাই তো? অথচ একটা পায়রার শরীরের সর্বোচ্চ অভ্যন্তরীণ তাপমাত্রা কত হতে পারে জানেন? মাত্র 41 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনিই বলুন, মাত্র 41 ডিগ্রি সেলসিয়াসের একটা পাখির শরীর আমাদের রান্নাঘরের 100 ডিগ্রির ফুটন্ত চুলার মতো কাজ করবে, এমনটা আশা করা কি চরম একটা ভ্রান্ত ধারণা নয়? ওই মাত্র 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টার্চ দানার ভেতরে নিষ্ক্রিয়ভাবে জল শোষণ হওয়ার প্রক্রিয়াটা কিন্তু অবিশ্বাস্য রকমের ধীর গতির। ফলে চাল ফুলে ওঠার অনেক আগেই ওই যে তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলছিলাম না, সেটা রাসায়নিকভাবে চালের শক্ত কাঠামোগত বন্ধনটাকে পুরোপুরি গলিয়ে দেয়। বীজের যে প্রোটিন ম্যাট্রিক্স থাকে সেটা একদম ধ্বংস হয়ে যায়। ফলে চালের পক্ষে ফুলে উঠে একটা শক্ত পিণ্ডে পরিণত হওয়া আর শারীরিকভাবে সম্ভবই হয় না। সোজা কথায় বলতে গেলে এখানে রসায়ন পদার্থবিজ্ঞানকে আক্ষরিক অর্থেই সম্পূর্ণ পরাজিত করে দেয়। রাসায়নিকভাবে পুড়ে গিয়ে এবং ভেঙে পড়া সেই চাল তখন পাখির অন্ত্রের সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠে প্রবেশ করে। আর এবার শুরু হয় খাঁটি যান্ত্রিক ধ্বংসলীলা। এই প্রকোষ্ঠের নাম হলো ভেন্ট্রিকুলাস, বা যাকে আমরা সাধারণত গিজার্ড বলে থাকি। এটি আসলে বিশাল এবং গাঢ় লাল রঙের অত্যন্ত শক্তিশালী মসৃণ পেশি দিয়ে তৈরি একটা জায়গা। তীব্র শারীরিক চাপে কঠিন থেকে কঠিনতর খাবার পিষে ফেলার জন্য তৈরি করা এটা একটা অতি উচ্চ গতির বায়োলজিক্যাল ফাঁদ ছাড়া আর কিছুই নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এত অ্যাসিড আর চাপের মধ্যে পাখিটি নিজের পেশিগুলোকেই হজম করে ফেলে না কেন? এর কারণ হলো গিজার্ডের নিজস্ব একটা প্রতিরক্ষা ব্যবস্থা বা অস্ত্রাগার আছে। গিজার্ডের দেয়ালে কোয়ালিন কিউটিকল নামের একটা বিশেষ আস্তরণ থাকে। এটি মূলত একটা শক্ত প্রোটিনের ঢাল, যা অ্যাসিডের সংস্পর্শে এলে নরম হওয়ার বদলে উল্টো আরও শক্ত হয়ে যায়। এর পাশাপাশি পায়রারা কিন্তু পরিবেশ থেকে ছোট ছোট ধারালো পাথর বা গ্যাস্ট্রোলিথস খুঁটে খুঁটে খায়। গিলে ফেলাই পাথরগুলো গিজার্ডের ভেতরেই জমা থাকে এবং পাখির জন্য অত্যন্ত শক্তিশালী অভ্যন্তরীণ দাঁতের ভূমিকা পালন করে। গিজার্ডের এই বিশাল পেশিবহুল দেয়ালগুলো যখন সংকুচিত হয় তখন তারা ভেতরে অবিশ্বাস্য রকমের একটা চাপ তৈরি করে।
এই চাপ প্রায় 150 মিলিমিটার পারদ চাপ পর্যন্ত পৌঁছাতে পারে। একটু ভেবে দেখুন ব্যাপারটা। এই ভয়াবহ চাপের মধ্যে ভেতরে থাকা ওই তীক্ষ্ণ পাথরগুলো একে অপরের বিরুদ্ধে একদম হিংস্রভাবে ঘষতে থাকে, আর সেই অ্যাসিডে নরম হয়ে যাওয়া চালটা সরাসরি এই পিষে ফেলা পাথরগুলোর মাঝখানেই আটকা পড়ে। চালের দৃষ্টিকোণ থেকে দেখলে এর চেয়ে নির্মম আর ধ্বংসাত্মক পরিবেশ বোধহয় আর কিছুই হতে পারে না। তো এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি দাঁড়ালো? শস্যদানাটির চূড়ান্ত পরিণতি। এর যে নিজস্ব শারীরিক কাঠামো ছিল সেটা এই প্রক্রিয়ায় একদম নির্মমভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গিজার্ডের ওই পাথর আর পেশির প্রচণ্ড সংকোচনের ফলে কাঁচা চালের দানাগুলো একদম মসৃণ এবং সহজেই প্রবাহিত হতে পারে এমন একটা তরল মণ্ডে পরিণত হয়। এই মণ্ডটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কাইম। এরপর এই নিরাপদ এবং পুষ্টিকর তরলটা অনায়াসেই পাখির অন্ত্রে প্রবেশ করে যায়। তো শেষমেশ জীববিজ্ঞানী এই বহু পুরনো গুজবের অবসান ঘটায়। আমরা যদি এই দ্বৈত সময়রেখার চার্টটা একটু খেয়াল করি তাহলে এই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, নিষ্ক্রিয়ভাবে জল শোষণ করে চাল ফুলে ওঠার জন্য অন্তত কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু অন্যদিকে এভিয়ান পরিপাকতন্ত্র তার যান্ত্রিক চাপ, পাথর আর রাসায়নিক নর্মকরণের মাধ্যমে এই কাজটা কত দ্রুত করে ফেলে। পাখির ওই যান্ত্রিক উপায়ে শস্যটাকে সম্পূর্ণ ধ্বংস করতে লাগে মাত্র কয়েকটা মিনিট, ঘন্টার বিপরীতে কয়েক মিনিট। এই সুস্পষ্ট পার্থক্যটাই কিন্তু গাণিতিকভাবে প্রমাণ করে দেয় যে চাল খেয়ে পাখি বিস্ফোরিত হওয়ার যে গুজবটা আমরা শুনে আসছি সেটা শারীরিকভাবে একেবারেই অসম্ভব একটা ব্যাপার। আসলে আমরা মানুষরা যখন নিজেদের রান্নাঘরের চুলায় চাল প্রসারিত হতে দেখি তখন খুব সহজেই ধরে নিই যে একটা বন্য প্রাণীর শরীরেও বোধহয় ঠিক একই বিজ্ঞান কাজ করে। কিন্তু এই যে বিস্ফোরক পাখির রূপকথাটা, এটা ওই প্রাণীটার কোনো ত্রুটি প্রকাশ করে না, বরং এটা প্রকৃতির জটিল মেকানিজমকে চিনতে পারার ক্ষেত্রে আমাদের নিজেদেরই ব্যর্থতা প্রকাশ করে। বিবর্তন প্রকৃতির বুকে এমন সব অদম্য ইঞ্জিন তৈরি করেছে যা যে কোনো শক্ত আবরণকেও হার মানায়। তাহলে সবশেষে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা অ্যাপেক্স গ্রানিভোর যদি কয়েক মিনিটের মধ্যে একটা শক্ত বীজকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারে, তাহলে প্রাকৃতিক জগতের এমন উচ্চ চাপযুক্ত অসাধারণ প্রকৌশলকে আমরা আর কতবার এভাবেই অবমূল্যায়ন করে যাব? একটু ভেবে দেখবেন।